আমরা দেখেছি কিভাবে ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেমের মাধ্যমে ওয়ালেসন ডিমান্ড ফাংশন বের করতে হয়, এবং যে ওয়ালেসন ডিমান্ড ফাংশন আমরা পাই সেটা কি কি বৈশিষ্ট্য অবজার্ভ করা যায় সেটা দেখেছি। এবং ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেমের যে ভ্যালু ফাংশন, অর্থাৎ সলিউশনকে যখন আমরা অবজেক্টিভ ফাংশনে বসিয়ে দিই বা ইউটিলিটি ফাংশনে বসিয়ে দিই, তখন যে ভ্যালু ফাংশনটা পাওয়া যায় সেটাকে বলা হয় ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন। এই এই কনজিউমার ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেমের সলিউশন থেকে এই দুটো আইটেম আমরা পেয়ে যাই। একটা হলো আমাদের ওয়ালেসন ডিমান্ড ফাংশন, কেউ কেউ মার্শালিয়ান ডিমান্ড ফাংশন বলে থাকে, এবং আরেকটা হলো ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন। এই দুটো ফাংশন কিছু প্রপার্টিস মেনে চলে, কিছু বৈশিষ্ট্য মেনে চলে। কারণ প্রিফারেন্সের উপর যে আমরা রেস্ট্রিকশন গুলো ইম্পোজ করি, যেমন যে এটা মনোটোনাস বা লোকাল কনসেন্ট্রেশন প্রপার্টিস ফুলফিল করবে, কনসেন্ট্রেট প্রেফারেন্স হবে কমপ্লিট এবং ট্রানজিটিভ, এরকম কিছু কিছু আমরা অ্যাসাম্পশন ইম্পোজ করি। এই অ্যাসাম্পশন গুলোর কারণে যে ডিমান্ড ফাংশন আমরা পাই, ওয়ালেসন ডিমান্ড ফাংশন পাই, সেটি কতগুলো বৈশিষ্ট্য মেনে চলে। বলেছিলাম যে ওয়ালেসন ডিমান্ড ফাংশনটা ডিগ্রি অফ হোমোজেনিটি হবে জিরো, প্রাইসেস এন্ড ওয়েলথ, প্রাইস এবং ওয়েলথ বা ইনকামকে সমান অনুপাতে বৃদ্ধি করা হলে বাজেট লাইনে কোনো পরিবর্তন হয় না। এবং চুলটি ফাংশনে যেহেতু আনচেঞ্জ থাকে, সে কারণে যে সলিউশনটা পাওয়া যায় সেই সলিউশনে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ওয়েলথ এবং প্রাইস, সকল পূর্বের প্রাইস প্রাইসেসকে যদি আমরা সমান অনুপাতে বৃদ্ধি করি, ডিমান্ড ফাংশনে কোনো পরিবর্তন হয় না। এটা একটা প্রপার্টিস ছিল। এরকম আমরা আরো কিছু প্রপার্টিস দেখেছি যে ওয়ালেসের ডিমান্ড ফাংশন ওয়াল্লাস ল মেনে চলে। ওয়াল্লাস লর অর্থ হলো এখানে এই কনটেক্সটে যে তার যে এক্সপেন্ডিচার কমোডিটি গুলোর উপরে, সেই এক্সপেন্ডিচারের পরিমাণটা তার ওয়েলথ এর সমান বা ইনকামের সমান। এটা এটা পালন করার মূল কারণ হলো যে আমরা যে লোকাল নন সিচুয়েশন অ্যাসাম্পশন ইম্পোজ করি ভোক্তার উপরে, সেই লোকাল নন সিচুয়েশন অ্যাসাম্পশনের কারণে ওয়াল্লাস লটা পালিত হয়। কারণ যদি ওয়াল্লাস ল পালিত না হয়, অর্থাৎ যদি এক্সপেন্ডিচারটা ইনকামের চেয়ে কম হয়, ওয়েলথের চেয়ে কম হয়, অর্থাৎ সলিউশন যদি বাজেট লাইনের পরিণাম হয়ে যদি ভিতরে হয়, সেক্ষেত্রে ভোক্তার পক্ষে অন্য একটা বান্ডেল চুজ করা সম্ভব বা বাজেট লাইনের মধ্যে থেকে যে বান্ডেলটা তাকে বেশি উপযোগী দিবে। এই কারণে বাজেট লাইনের ভিতরে কোনো বান্ডেল সলিউশন হতে পারে। যেটা বলে আমরা ওয়াল্লাস ওয়াল্লাস অনুযায়ী যে টোটাল এক্সপেন্ডিচার পি টাইমস এক্স, সেটা যে টোটাল ওয়েলথ ডাব্লিউ সেটা সমান হয়, অর্থাৎ পি এক্স ইকুয়াল টু ডাব্লিউ। এটা হচ্ছে ওয়াল্লাস, এই দটা মেনে চলে ডিমান্ড ফাংশনটা, যে ডিমান্ড ফাংশনটা আমরা ডিরাইভ করেছিলাম যে ম্যাক্সিমাইজেশন প্রবলেমের মাধ্যমে। এটা ছিল আরেকটা প্রপার্টি ছিল যে সলিউশনটা আমরা পাই, ডিমান্ড ফাংশনটা আমরা পাই, এটা যদি ডিমান্ড করেসপন্ডেন্স হয় বা ডিমান্ড রিলেশন হয়, বা একাধিক যদি সলিউশন পাওয়া যায়, সেই সলিউশনটা এক ধরনের কনভেক্স সেট। কনভেক্স সেট মানে সলিউশন গুলোর কম্বিনেশন, কনভেক্স কম্বিনেশন। সলিউশন গুলো যদি কম্বাইন করা হয়, কনভেক্স কম্বাইন করা হয়, অর্থাৎ একটা বান্ডেলকে আলফা দিয়ে গুণ করে আরেকটা বান্ডেলকে ওয়ান মাইনাস আলফা দিয়ে গুণ করে, যেখানে আলফা মানটা 0 থেকে 1 এর মধ্যে, তাহলে যে থার্ড বান্ডেলটা যে পাওয়া যায়, থার্ড বান্ডেল তো তার ইউটিলিটি ম্যাক্সিমাইজিং বা সলিউশন বান্ডেল। এটাকে বলে আমরা কনভেক্স সলিউশন। ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রোগ্রামের মাধ্যমে যদি একাধিক সলিউশন পাওয়া যায়, একাধিক অপটিমাল কনসেপশন বান্ডেল পাওয়া যায়, সেক্ষেত্রে ওই কনসেপশন বান্ডেল গুলোকে কম্বাইন করে বা কনভেক্স কম্বিনেশন নিয়ে যদি আরেকটা বান্ডেল তৈরি করা হয়, সেটাও সলিউশন বান্ডেলের মধ্যে পড়ে, সেটাও অপটিমাল বান্ডেল। এটা হচ্ছে কমপ্লেক্স সলিউশন, থার্ড প্রপার্টিস। আর এই প্রপার্টিস আরেকটা কোশ্চেন হলো, যদি যদি তার ইউটিলিটি ফাংশনটা যদি স্ট্রিক্টলি যদি কনভেক্স হয়, প্রেফারেন্স যদি স্ট্রিক্টলি কনভেক্স হয়, সেক্ষেত্রে একটা মাত্র সলিউশন পাওয়া যায়, একাধিক সলিউশন সেখানে পাওয়া যায় না। এই ছিল আমাদের কন্ডিশন, বা এই ছিল আমাদের ফাংশনের উপর আরোপিত প্রপার্টিস। এগুলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে টেস্ট করে দেখার চেষ্টা করি। আমরা সিম্পল একটা এক্সাম্পল নিব, একে বলা হয় কপ্টাগ্লাস এক্সাম্পল। থেকে সলভ করার চেষ্টা করি। কপ্টাগ্লাস ফাংশনের ফর্ম সেটা হলো, যদি আমরা দুটো কমোডিটি নিয়ে সলভ দুটি ফাংশন, ফর্মটা হবে স্পেসিফিক ফাংশন হলো আপনাকে বলা যায় হচ্ছে ভাগ হয় সলভ পাওয়ার
alpha t dot is equal কম্পিউটার ইকুইটি ফাংশন। এই ফাংশনটাকে আমরা সলভ করে কনসিডার যে ডিমান্ড ফাংশন ওয়াটার ডিমান্ড ফাংশন সেটা বের করব। আসলে প্রবলেমটা হলো এই কনটেক্সটে ইকুইটি ফাংশন যেটা হয় সেটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম হবে। সিমিলার ম্যাক্সিমাইজ ইউটিলিটি ইউটিলিটি হলে আমার যে x1 ফর আলফা q বার প্লাস আলফার মানটা 0 থেকে 1 আমরা এটাকে ম্যাক্সিমাইজ করলে আমরা যদি চয়েস ভেরিয়েবল হলো x1 x2 চুজ করতে হয় তারপরে এই দুটি ফাংশনের ভ্যালুটা ম্যাক্সিমাইজ আমাদের কনস্ট্যান্ট আছে বাজেট কনস্ট্যান্ট আছে সবই দিয়ে লিখে বাজেট কোড এক্সপেন্ডিচার x ভেক্টর কনস্ট্যান্ট একটা নেগেটিভ হবে না u1 s1 of commodity to expenditure plus u commodity to expenditure কার সমান হবে সমান বা কম হবে ওই সমান আমাদের স্ট্রিকশন বাজেট ইকুয়েশন ওখানে গ্রাফিক্যালি চিন্তা করলে ইউনিট x1 commodity x2 commodity তার বাজেট কনস্ট্যান্ট p1 x1 plus p2 x2 বুঝিলাম সংক্ষেপে px equal to w is equal to এগুলো হচ্ছে লেস দ্যান দ্যাট ইকুইটি ফাংশন যে এটা হচ্ছে যে ডেরিভেশন মধ্যে দেখে আমরা ইকুইটি আর দুই অক্ষে এই দুটো অক্ষে দেখে একটা কমন ইন্টিগ্রেশন ডায়াগ্রামকে আমরা স্লাইস করে নির্দিষ্ট হাইটে ইন্ডিপেন্ডেন্স কার্ভ দিতে হবে এটা হচ্ছে কি বল এটা হচ্ছে কি x1 x2 কি হবে তাই নিয়ে ইন্ডিপেন্ডেন্স কার্ভ বা এটা হচ্ছে ড্রপ আমাদের পেতে হলো সো আমরা x2 পরিমাণ এমন ভাবে চুজ করা বেস্ট ডেভেলপ ইন্ডিপেন্ডেন্স কার্ভে সব বেস্ট দুইটি অর্জন করবে এই প্রথমে সলিউশন থেকে আমরা কনস্ট্যান্ট ম্যাক্সিমাইজেশন করব সলিউশন থেকে আমরা শুধুমাত্র ল্যাগ্রেঞ্জ ফাংশনের মাধ্যমে দেখিয়ে দিই ঠিক আছে ম্যাক্সিমাইজিং প্রবলেমটা অল্টারনেটিভ ফর্মটা হলো ম্যাক্সিমাইজ ল্যাগ্রেঞ্জ ফাংশন এল ফাংশনটি হলো অবজেক্টিভ ফাংশন প্লাস ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লাই দিয়ে আমরা কনস্ট্যান্টের জন্য কি হলো w মাইনাস 1x1 minus 2x2 x1 x2 এবং লেমডা সিস্টেম লেমডা পুরো একটা ভেরিয়েবল ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার প্রথম থেকে আমরা সলভ করার জন্য ফার্স্ট অর্ডার কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করব এই ফাংশনের ডিফারেন্সিয়েশন with respect to the three variables so x2 and lambda should be 0 আমরা ডিফারেন্সিয়েট করি respect to these three variables আমরা ডিফারেন্সিয়েট করি alternatively Lagrange function के maximize करी subject to the three variables x1 x2 and then আমরা যদি এই ওপেনটার সলভ করার জন্য ফার্স্ট অর্ডার কন্ডিশন অ্যাপ্লাই করি তার কন্ডিশনস তিনটা ডিফারেন্সিয়েশন হবে x1 এর সাপেক্ষে x2 এর সাপেক্ষে এবং ল্যাম্ডার সাপেক্ষে এই ফাংশনটাকে x1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো l x1 equal to এটা আমাদের থাকবে প্যারামিটার কনস্ট্যান্ট আলফা x1 for alpha minus 1 x2 for 1 minus আমরা ডিফারেন্সিয়েট করার সময় শুধুমাত্র x1 থেকে চলন করছি আর x1 এর সাথে সাথে যে a এবং x2 আছে সেগুলো আমরা কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করছি মাত্র x1 থেকে আমরা এই x1 এর সাথে পাশে দিকে এই নিয়মগুলো আমরা জানি আর তো সেখানে এই টার্মটা সাথে x1 আছে ল্যাম্ডা দিয়ে গুণ করলে যেটা u1 x1 বলে x1 এর সাথে ডিফারেন্স করলে মাইনাস ল্যাম্ডা p1 মাইনাস ল্যাম্ডা p1 আর কেউ 0 হবে ওখানে x1 নাই এটাও 0 হবে কাউন্টিং x1 নাই রেজাল্টটা কেমন শূন্য সমান হবে একটা ফার্স্ট অর্ডার কন্ডিশন এবং একই ভাবে দ্বিতীয় ফার্স্ট অর্ডার কন্ডিশনটা হবে x2
এখানে x1টা তখন কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, প্যারামিটার হচ্ছে 1 আলফা। কে আমি 1 সফটওয়্যার আগে লিখি, x1টা কনস্ট্যান্ট, আলফা কে কিছু করা যাবে না, আর x2 পাওয়ার 1 মাইনাস আলফা মাইনাস আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করছি এই সাপেক্ষে বিভিন্ন লিখে হবে 1 মাইনাস আলফা পাওয়ারটা আগে আসবে, x2 পাওয়ার 1 মাইনাস আলফা মাইনাস 1 বাকিগুলো কনস্ট্যান্ট ছিল, একটু আগে আসছে শোনা আগে আর এটা পাওয়ারটা 1 মাইনাস এখানে এর দাবি কি তো আশা করি সবাই জানবো। অর্থাৎ যে ডিফারেন্সিয়েশন ইজ প্ল্যান, সেটা সবকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কিন্তু কনস্ট্যান্ট থেকে আমরা রিকভার করি, কনস্ট্যান্ট যেটা আছে এটা কি কম তখন তো আমরা জিরো হয়ে যাবে, ঠিক লেভেল সাথে কি করবে কনস্ট্যান্ট হিসেবে ঠিক হবে then the to minus u1 x1 minus x2 তিনটা প্রশ্ন নম্বর 2 নম্বর 3 নম্বর সেটাকে সলভ করার জন্য যে অ্যাপ্রোচটা প্রায়শই অ্যাপ্লাই করা হবে, সেটা অ্যাপ্লাই করবে হচ্ছে এক নম্বর ইকুয়েশনকে দুই নম্বর দিয়ে ভাগ করা হবে, ভাগ করে যে সলিউশনটা পাওয়া যায় x1 কিংবা x2 তিন নম্বর বসিয়ে দেব, তাহলে তিনটা ইকুয়েশন সিরিজ নম্বর দুই নম্বর দিয়ে ভাগ করবো, ভাগ করলে এক নম্বর আছে a alpha x1 for alpha minus 1 x2 for 1 plus alpha আর নিচে আছে k 1 minus alpha x1 for alpha x2 for 1 1 কে লিখতে হবে তাহলে মাইনাস আর যদি এটা আমাদের ডান দিকে নিয়ে যাই যে ভাগ করি ডেল্টা কিছু আর নিচে তো ডেল সরি ওইটা সিলেক্ট দা p1 আর নিচে তো সিলেক্ট এই নম্বর ইকুয়েশন ইকুয়াল সিম্পল হবে না এটা আমরা একটু সিম্পলিফাই করে লিখতে পারি যদি আমরা x2 কে যদি আমরা নিচে নিয়ে আসি x2 কে পাওয়ার সাইন চেঞ্জ হবে না, কনস্ট্যান্টের মধ্যে আলফা আছে কিন্তু 1 প্লাস আলফা আছে, x1 থেকে উপরে নিয়ে যাবো আর x2 থেকে নিচে নিয়ে যাবো, x1 এর উপরে আছে আমাদের আলফা মাইনাস 1 আর এই অপশন থেকে উপরে নিয়ে গেলে এটা পাওয়ার নিয়ে যাবে মাইনাস 1 এখন একটা উপরে নিলাম সন বা x2 কে উপরে নিলাম সন উপরে নিলাম আর x2 কে যদি আমি থেকে নিচে নিয়ে আসি যেহেতু x2 আছে x2 পাওয়ার হলো মাইনাস আলফা আর এদিকে নিচে নিয়ে আসলে পাওয়ারটা চেঞ্জ হলো মাইনাস 1 প্লাস ডান দিকে আছে কি p1 বাই p2 তাহলে আমাদের নেগেটিভ আলফাটা নিয়ে যে আমাদের পার্টিশন হবে alpha x1 for minus 1 1 minus alpha x2 for minus here goes p1 by আমরা এখানে এই মাইনাস থেকে প্লাস 1 প্লাস x1 কে নিয়ে আসতে পারি x2 কে উপরে নিয়ে আসতে পারি এই করলে আমাদের পাওয়ারটা মাইনাস থাকবে না প্লাস হয়ে যাবে অল্টারনেটিভলি আমরা ইচ্ছা করলে একটু ক্লেভারলি কাজ করলে আমরা এখানে x2 কে নিচে দাঁড়িয়ে এসে x2 কে উপরে নিয়ে আসতাম x1 কে নিচে নিয়ে যেতাম তাহলে আমাদের এই বাকি কাজটি করতে হতো উল্টে দিই ইনভার্স করে দিলে 1 মাইনাস আলফা পাওয়ার প্লাস 1 হয়ে যাবে আর নিচে আলফা
ইনভার্স করে উঠিয়ে দাও, উঠিয়ে দিলে তাহলে এটাকে উঠিয়ে দিই। তো উঠিয়ে না দিয়ে আমরা কাজ করতে পারি। চলছে এক্স ওয়ান এবং এক্স টু কে আমরা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করতে পারি। আলফা এক্স টু থেকে উপরে নিয়ে আসতে কি হবে, হয়ে যাবে জাস্ট ওয়ান মাইনাস আলফা। আলফা গুলোকে আমি চেঞ্জ শিফট করছি না, কিন্তু এক্স ওয়ান এক্স টু আমি শিফট করছি, সেটা আমি টু হয়ে যাচ্ছি। এক্স ওয়ান নিচে আসতে কি হবে, আমার পাওয়ারের যে সাইড, সাইডটা চেঞ্জ কিন্তু চাইলে প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, ঠিক আছে উপরে নিয়ে আসছি, পাওয়ারটা মাইনাস ওয়ান থেকে প্লাস একটা আমার কি আছে, কি হবে এখান থেকে আমরা এক্স ওয়ান কিংবা এক্স টু মান, এক্স টু মান বের করি, এখান থেকে সমান কত, সমান কত হবে, সমান হবে এর সাথে যা শব্দগুলোর দাম নিয়ে, দাম নিয়ে গেলে এটা উপরে উঠে যাবে, আপনার সিদ্ধ হয়ে গেলে চেঞ্জ হয় নিউমেটর একটা চলে আসবে, ওয়ানটাও ডান দিকে রাখবো, সাথে এখানে কি আছে কি ওয়ান বাই টু আছে, আর এক্স আছে এখানে দিচ্ছি তার মূল ছিল আগে 95%। তো 95% আমরা এক্স টু এক্স ওয়ান এর সাপেক্ষে প্রকাশ করতেছি, প্যারামিটার আলফা কনস্ট্যান্টের উপর। এখন আমরা এই 94% থেকে যে এক্স এর মান আছে, এক্স মান থেকে আমরা 93% বসিয়ে দেখো যে ফার্স্ট অর্ডার কন্ডিশনটা আছে সেখানে বসিয়ে দিলে অর্থাৎ w1 মাইনাস u1 x1 মাইনাস x2 জায়গায় আমরা x2 জায়গায় আমরা x2 মানটা বসিয়ে দিই। তো আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এখান থেকে x2 মানটা বের করে ফেলা যায়, বের করে এখানে x2 মানটা বসিয়ে দেওয়া হলো, তাহলে কি কমে যাবে। তো যদি এখান থেকে x2 মানটা বের করি, বাকি ইকুয়েশনের মধ্যে থার্ড ইকুয়েশনটার মধ্যে x2 আছে, x2 মানটা আগে বের করে দেব, x2টা ডিফাইন নিয়ে আসি আমি, x2 মানটা পর 1 টাইমস আলফা কিছুটা এখানে চলে আসছে u1 আছে আর x1 এটা জানলাম ইকুয়েশন অর্গানিক ও এই একই চারটা ইকুয়েশন থেকে আমি থার্ড ফার্স্ট অর্ডার কন্ডিশন বসিয়ে দেব, থার্ড ইকুয়েশন যেটা এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে কি করছিলাম, w মাইনাস q1 x1 মাইনাস q2 x2 ইকুয়াল টু 0, অথবা নেগেটিভলি এক কিছু লাগে w ইকুয়াল টু q1 x1 প্লাস q2 x2 সাইকেল এটা মানটা আমি চার থেকে বসিয়ে দিলাম, তারা চার জন্য বসিয়ে দিলাম, কিছু করে সলভ করবো q1 x1 q2 x2 সমান কত, q2 x2 সমান হচ্ছে 1 মাইনাস আলফা উপরে আর নিচে হচ্ছে আলফা q1 x1, হ্যাঁ q2 x2 মানটা বসিয়ে দিলাম, q2 x2 মান x2 বসিয়ে দিলাম, x2 সমান হচ্ছে 1 মাইনাস আলফা into p1 by alpha x1। এখন আমাকে এখান থেকে x1 পাবে আলাদা করে এবং প্যারামিটার গুলো সামনে লিখতে হবে, w দিই x1 তুমি কমন, x1 কমন দিলে তোমার p1 আর এখানে থাকবে আমার আলফা প্লাস আলফা x1 যদি কমন, so কমন এখানে প্লাস p1 এই প্যারামিটার গুলো সামনে যোগ বিয়োগ করি সলিউশন পাবো।
W equal to alpha আছে alpha P1 plus P1 minus alpha P1 P1 দিয়ে গুণ করছি x1 মানে এই alpha P1 টা কাটবে না বাকিটা থেকে আমরা শুধুমাত্র x1 বাই alpha বাকিটা কি x1 বাই alpha এরপর লিখে equal to alpha production of P1 পাশে আছে x1 আমার দরকার x1 এর মান ওইটা যদি আমি পাশে নিয়ে আসি জিনিসটা আলফা টু পড়ে যাবে তারপরে টু পড়ে আসছে P1 সাইড চেঞ্জ করবে তো ইনভার্টার হয়ে যায় ডিনোমিনেটর হয়ে যায় ওটা তো x1 এই x1 টা ফুললি expressed in terms of the parameters the book না কোন ভেরিয়েবল প্যারামিটার সাথে প্রকাশ করেছি এটাকে আমরা x1 এর ডিমান্ড ফাংশন এটা প্রাইস এবং ওয়েট ফাংশন ঠিক আছে x1 এর ডিমান্ড ওয়ালেস এর ডিমান্ড করে x1 ডিমান্ডটা বের করা ইজি আমাদের জানার রিলেশনটা আছে এক্সট্রুশন মানে রিলেশনটা ছিল তারপর রিলেশন এটা কিন্তু লিখছে ভিডিও স্টুডেন্ট করেছে এটাকে এদিকে নিয়ে গেলে x2 পাওয়া যায় সেখানে যদি আমি এই মানটা বসিয়ে দিই x1 এর মানটা বা এখানে যদি x1 এর মানটা বসিয়ে দিই তাহলে আলফা w বাই টি বসিয়ে তাহলে x2 এর মান পাবো এটা মান পাবো এটা আমরা করি তাহলে এরকম মান কত হবে মান হচ্ছে আমরা বুঝতে পেরেছি সেটা লেখা আছে কিন্তু একটু সময় যে এখানে মানটা বসিয়ে দিলেন মান পাওয়া যাবে তো হচ্ছে 1 minus alpha into w x2 এটা আমরা করি যে সলিউশন তো এটা আমরা আসলে x2 প্রশ্ন প্রাইস থাকে এটা চালু ইকুয়েশনে তাহলে মানটা বসিয়ে দেবেন সলিউশনটা পাবো আমাদের x2 ওয়ালেস ডিমান্ড ওয়ালেস ডিমান্ড x2 ইকুয়েশন পাবো চালু ইকুয়েশন আমরা x1 এর মান বসিয়ে সলিউশনটা পাই তাহলে আমরা এই যে থিওরি ম্যাক্সিমাইজেশন করে সলভ করলাম আমরা ডিমান্ড ফাংশন পেলাম এটা সেকশনের ডিমান্ড যার ভ্যালুটা হচ্ছে কতটা এটা হচ্ছে আমাদের আলফা w বাই p1 সমান ভ্যালু হচ্ছে আর ইস্যু যে ভ্যালু পাচ্ছি আমরা হচ্ছে 1 মাইনাস আলফা ডিমান্ড ব্যাক এবং এই যে ডিমান্ড ফাংশন পেলাম আমরা এই ডিমান্ড ফাংশনের প্রপার্টিজ গুলো মেনে চলে কিনা সেটা টেস্ট করে এটা ফাংশন গুলো এই ডিমান্ড ফাংশন গুলো কিন্তু কোনো ইনডেক্স হিসেবে আমি দুটো ডিমান্ড ফাংশন ইন্টিগ্রেট করছি into x দুটো ডিমান্ড ফাংশন তো হচ্ছে x2 আছে
এই ডিমান্ড ফাংশন গুলো, ডিমান্ড ফাংশন is homogeneous of degree সবগুলো এই দিকে দেখছি 0 in prices and price এবং কোয়ালিটির সাপেক্ষে ডিমান্ড ফাংশন গুলো is ডিগ্রি। প্রথম ফাংশন যদি আমরা দেখি, আমি যদি x1 কে যদি আমি, বিকজ x1 কে যদি আমি p কে যদি আলফা বলতে পারে এবং w কে যদি আমি আলফা লেখা করতে পারে, তাহলে তুমি আমার আলফা w2 হয়ে যাবে ল্যামডা আলফা ল্যামডা w, w কে ল্যামডা করতে পারছি এবং p কে আমি ল্যামডা করতে পারছি, p হয়ে যাবে ল্যামডা p1 আবার ফার্স্ট ল্যামডা पर 0 লিখা হয় দেখেন আলফা w का क्या तो ডিমান্ড ফাংশনটা দ্বিতীয় পরীক্ষা 0। একইভাবে তৃতীয় ফাংশনটা দ্বিতীয় পরীক্ষা টেস্ট করি, তারপর ইনটা আমি লেমডা দিয়ে গুণ করি কনস্ট্যান্ট দিয়ে, ধরো এখানে কনস্ট্যান্ট দিয়ে w কিন্তু আমি একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করি, লেমডা দিয়ে গুণ করি, তাহলে দেখা যাবে 1 মাইনাস আলফা w2 হয়ে যাবে ল্যামডা w আর p2 হয়ে যাবে ল্যামডা p2 এবং ল্যামডা 2 কাটা যাবে বা ল্যামডা পর 0 হিসেবে লেখা যাবে আমরা 1 মাইনাস আলফা ইনটু w বাই p2। এটা আসলে অরিজিনাল ডিমান্ড ফাংশনটা প্রয়োগ করছি, 0 ইনটু x2 p2 x2 ভিডিও সুতরাং যদি প্রাইস এবং ওয়েলথকে একটা নির্দিষ্ট পথে বৃদ্ধি করা হয় তাহলে ডিমান্ড ফাংশন কোন করবে, এটা অবশ্যই বাজেট লাইন করবে। বাজেট লাইনটা প্রাইস ওয়েলথকে একই ভাবে বাড়ানো, বাজেট লাইনটা আগে অবস্থানে, এবং যেহেতু ইনফিনিটি ফাংশনের মধ্যে প্রাইস এবং ওয়েলথ নাই সেটা ইনফিনিটি ফাংশনের উপর নির্ভর করে, তাই সলিউশনের উপর নির্ভর করে সলিউশনটা আগের মতো থেকে এবার থেকে বলছি আমরা ডিমান্ড ফাংশন আর রিলেশন ডিগ্রি 0 ইন প্রাইস, এটা একটা প্রপার্টিস আমরা ইউজ করে। আর দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই ডিমান্ড ফাংশন গুলো ওয়ালরাস ল মেনে, ওয়ালরাস ল কি, ওয়ালরাস ল হচ্ছে টোটাল এক্সপেন্ডিচারের পরিমাণটা টোটাল ওয়েলথের সমান। আমাদের দেখাতে হবে টোটাল এক্সপেন্ডিচার কোন পয়েন্টে পজিশন বাড়লে একটু ওয়েলথের সমান আমাদের এই 1x1 x আমরা x2 with w the direction side এটা হলো p1 x1 মানে x1 এর ডিমান্ড আমরা বসাবো আর কিছু x2 মানে হচ্ছে x2 এর ডিমান্ড আমরা বসাবো, বসিয়ে আমরা 1 x1 এর ডিমান্ড হচ্ছে আলফা w বাই p1 আর p2 ইনটু x2 এর ডিমান্ড হচ্ছে 1 প্লাস আলফা w ইনটু আমরা একটু আগে দেখেছি আলফা w প্লাস 1 প্লাস আলফা প্লাস w মাইনাস আলফা ক্যালকুলেট আলফা w অর্থাৎ এটা সিস্টেম গ্যাটিং সলিউশন আমরা বলতে পারি যে এটা ডিমান্ড ফাংশন গুলো ওয়ালরাস লকে নিয়ে নিতে হবে। সেকেন্ড বৈশিষ্ট্য এখানে টুর চলে, আর বৈশিষ্ট্য হচ্ছে যে এই ডিমান্ড বান্ডেল যেগুলো পাওয়া যাবে ডিমান্ড বান্ডেল গুলো একাধিক ডিমান্ড বান্ডেল পাওয়া যায়, তাহলে ডিমান্ড বান্ডেল গুলো কনভেক্স হবে। আমাদের যে প্রত্যেক আপনি যেটা দাঁড় করিয়েছি সেই প্রবলেমে যে কম্পিউটার ফাংশন ব্যবহার করছি, কম্পিউটার হচ্ছে স্ট্রিক্টলি কনভেক্স, স্ট্রিক্ট কনভেক্স হওয়ার কারণে একটা ইউনিক সলিউশন পাবো বা সিঙ্গেল সলিউশন পাবো, অর্থাৎ পি আপনি ডাব্লিউ এর জন্য একটা মাত্র মানে পাওয়া ছয় এবং এক্সট্রা একটা মাত্র মান পাওয়া, যে ডিমান্ড ফাংশনগুলো পেয়েছি আমরা এবং ডাব্লিউ স্পেসিফিক মানের জন্য x1 এবং x2 এর একটা স্পেসিফিক নির্দিষ্ট মান পাওয়া যাবে, সলিউশন হচ্ছে ইউনিক সলিউশন। ইন জেনারেলি আমরা ম্যাথমেটিক্যাল প্রুফ দিয়ে ওয়ালাসিন ডিমান্ড ফাংশন যে সলিউশন যে কনভেক্স হয়
সাধারণ ক্ষেত্রে স্ট্রিক্টলি স্ট্রিক্টলি কনভেক্স প্রেফারেন্সের ক্ষেত্রে, যেক্ষেত্রে ইউটিলিটি ফাংশনটা স্ট্রিক্টলি কনকেভ হয়, সেক্ষেত্রে যে সলিউশন পাওয়া যায় সেটা হচ্ছে ইউনিক। এবং যদি শুধুমাত্র ইউটিলিটি ফাংশন যদি শুধুমাত্র কনকেভ হয়, ক্ষেত্রে আমাদের প্রেফারেন্স ডিফারেন্স সেট সেটা কনভেক্স হয়, ওই পার্ট বলে স্ট্রিক্টলি কনভেক্স হয়, সেক্ষেত্রে একাধিক সলিউশন পাওয়া যায়। কারণ পূর্বের ক্লাসে জেনারেল সূত্র দেখেছি। আচ্ছা, এখন আমরা এই যে ডিমান্ড ফাংশন পেলাম, এটা হচ্ছে একটা পার্ট, একটা মাত্র অংশ, কিন্তু এক্সপ্রেশন প্রবলেমের একটা অংশ সলভ করা হবে। আর দ্বিতীয় পার্টটা হচ্ছে যে এই প্রবলেমে বা জটিল ম্যাক্সিমাইজেশন প্রবলেমে একটা ভ্যালু ফাংশন আছে, একটা ভ্যালু ফাংশন আছে, একটা সলিউশন পেয়েছি এখানে, তো আমি এক্স মান পেয়েছি। এই যে ভ্যালু ফাংশন হলো এই ফাংশনে এক্স এর যে সলিউশন, সেই সলিউশন থেকে বসিয়ে দেবে আমরা এই ফাংশনকে আমরা in terms of অবশ্যই পারবো না, এটা আসলে আমরা প্রাইস এন্ড ওয়েলথ থেকে আসলে যেটা কমপ্লিট ফাংশন অফ পি এন্ড ডাব্লিউ, দিস ফাংশন অফ দিস ফাংশন অফ ইনডাইরেক্ট ফাংশন অফ পি এন্ড ডাব্লিউ, যেটা আমরা জি পি ডাব্লিউ লিখি, এটা বলি আমরা ইনডাইরেক্ট। তাহলে এই প্রোগ্রামে একটা ভ্যালু ফাংশন আছে, প্রাইস এবং ওয়েলথ দেওয়া থাকলে কাস্টমার সর্বোচ্চ কতটুকু কি অর্জন করতে পারে সেটা আমরা ইনডাইরেক্ট শুধু ফাংশন থেকে জানি। ইনডাইরেক্ট শুধু ফাংশন বা ডেবিট করি, তারপর এক্সাম্পল ইনডাইরেক্ট শুধু ফাংশনটা হবে তাহলে দিয়ে রেখেছি আমরা ডাব্লিউ, এটা ইনডাইরেক্ট ফাংশনে যে এক্স আছে সেই এক্স এর মধ্যে সলিউশনটা বসিয়ে দিই। এই ফাংশনটা কি ছিল, কে x1 for alpha is to the power 1 is আমি এই সলিউশনটা বসিয়ে দিই, x1 সমান কত আলফা w বাই p1, x2 সমান কত 1 minus alpha w বাই p2, হচ্ছে x2 is good, এটা x1 for alpha x2 for কত 1 minus, এটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট ইউটিলিটি। এটা একটু সলভ করে ছোট করা যায়, একটু ছোট করলে আমরা প্যারামিটার গুলোকে আলফা গুলোকে একদিকে রাখবো আর ডাব্লিউ থেকে একদিকে এক পাশে রাখবো। এখানে এটাই কিছু ঠিক আছে, ভেরিয়েবল হলো আসলে কি এবং ডাব্লিউ, এই ডাব্লিউ ফাংশন ইনডাইরেক্ট কিছু ফাংশন থেকে বস করব, এই ডাব্লিউ ছাড়া বাকি টার্মগুলোকে আমরা প্যারামিটার হিসেবে ব্যবহার করি। তাই করি কে আলফা ফর আলফা আর 1 মাইনাস আলফা আছে, 1 মাইনাস আলফা আছে, এটা পাওয়ার হচ্ছে কত 1 মাইনাস, এখানে আলফাগুলোকে ফাংশন দিচ্ছি, এটাও অপশন আছে। আর পি পাওয়ার হচ্ছে পি পাওয়ার হচ্ছে আলফা, কিন্তু এটাকে আমি উপরে নিয়ে আসি, সাইডে চেঞ্জ হবে মাইনাস আলফা, আর পি টু এটা পি ওয়ান, পি টু এটাকে উপরে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে 1 প্লাস আলফা, এটা উপরে নিয়ে গেলে মাইনাস হবে, এটা পাওয়ার হচ্ছে 1 মাইনাস আলফা, পি ওয়ান পি টু গেল, আবার হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ পাওয়ার হচ্ছে এখানে আলফা, আর এখানে ডাব্লিউ আছে, ডাব্লিউ পাওয়ার হলো 1 মাইনাস আলফা। এটাকে একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমরা হচ্ছে আলফা পাওয়ার আলফা minus alpha not for alpha minus alpha e to power minus 1 minus alpha, আর e to power যোগ করবে alpha তো কাটা যাবে শুধুমাত্র w, এটা আমরা ইনডাইরেক্ট ইউজ করতে চলবে, এগুলো দেখে অন্য ফর্মুলা লেখা যায়, বলছে বলবে এই গ্রামটাকে আলফা নিচে নিয়ে আসতে পারি, আলফা নিচে নিয়ে আসতে একটা ফর্মুলা ঠিক আছে, একই হয়, কিন্তু আমরা যদি চাই আলফা ই ওয়ান
দুটো পাওয়ার হচ্ছে আলফা, মাইনাস মাইনাস। একইভাবে 1 - আলফা এবং P2 দুটো পাওয়ার হচ্ছে কত? 1 - আলফা। অনেকে এভাবে ফাংশন থেকে লিখে দেবে। বুঝতে ঠিক আছে? এভাবে কিছু হচ্ছে মনে করো ইনডাইরেক্ট ইন্টিগ্রেশন, ইনডাইরেক্ট। এবং এই ইনডাইরেক্ট ছোট ফাংশনগুলো কতগুলো প্রপার্টিজ আছে দেখেছো? প্রপার্টিজ, প্রপার্টিজ কি? ইনডাইরেক্ট ছোট ফাংশনটা যেটা ডিগ্রি অফ হোমোজেনিটি 0, ডিমান্ড ফাংশনের মতো। তো কারণ এই ফাংশনের যে প্রাইস ওয়েট আছে, এগুলো যদি আমি একটা নির্দিষ্ট পদে বৃদ্ধি করি, প্রপার্টিজ the function is modulus of the 0 in crisis and যদি লেমটা দিয়ে গুণ করি থিটাকে, পুরো টপিক যদি আমি লেমটা দিয়ে গুণ করি, কিছু কথা যেখানটা দিয়ে করা যায় কে আলফা লেমটা 1 और अल्फा 0 1 प्लस अल्फा লেমডা P2 P1 P2 কে লেমডা দিয়ে গুণ করছি, और 1 माइनस अल्फा তাহলে তো আমি দেখব যে পুরো এই আর প্রত্যেকটা লেমডা দিয়ে গুণ করছি। ইনপুটে লেমডাকে সেপারেট করে লেমডাকে সেপারেট করলে লেমডা পর মাইনাস अल्फा, আর এখানে লেমডাকে সেপারেট করলে পাওয়ার হচ্ছে কত? -1 প্লাস -1 প্লাস পাওয়ারটা টু পাওয়ার সাইন চেঞ্জ। এখানে একটা লেমডা আছে ডাবলের সাথে তিনটা লেমডা সেপারেট, একটা লেমডা যার পাওয়ার মাইনাস আলফা, একটা লেমডা যার পাওয়ার -1 প্লাস আলফা -2 আর বাকিটা হচ্ছে আমাদের দেখি আলফা বাই 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা বাই লেমডা দিকে ম্যাক্সিমাম। এই লেমডা কিন্তু পাওয়ার তো যোগ কিন্তু পাওয়ার 1 আছে, এই লেমডা গুলো পাওয়ার যোগ করলে মাইনাস আলফা কাটা যাবে, +1 -1 কাটা যাবে, তো পাওয়ার হবে কি 0, অর্থাৎ 0 ইনটু ভি, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইনডাইরেক্ট ফাংশন। তো আমরা এখানে দেখছি যে ইনডাইরেক্ট ফাংশনের ডিগ্রি অফ হোমোজেনিটি 0। আমরা এখানে একটা প্রপার্টিজের প্রুফ পেলাম, ইনডাইরেক্ট ফাংশনের ডিগ্রি অফ হোমোজেনিটি হচ্ছে 0। তারপরে একটা প্রপার্টিজ হলো ইনডাইরেক্ট ফাংশনের যে এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং ইন ডব্লিউ, অর্থাৎ যদি ওয়েভ যদি বৃদ্ধি পায়, ডব্লিউ যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের ইনডাইরেক্ট পরিমাণটা বাড়বে, অর্থাৎ সে যে পরিমাণ ম্যাক্সিমাম ইনফিনিটি আর্ন করতে পারবে, ওয়েলথের পরিমাণ বাড়লে সেই ম্যাক্সিমাম আর্ন ইনফিনিটি পরিমাণটা বৃদ্ধি পাবে। ওয়েলথের সাথে ইনডাইরেক্ট সম্পর্কটা সরাসরি যেহেতু বুঝছি ইনক্রিজিং ওয়েভ, এর সাথে আরেকটা আছে সেটা হচ্ছে নন, এটা বলে নন ইনক্রিজিং ইন প্রাইস। প্রাইস বাড়লে ইনডাইরেক্ট ইনফিনিটি বাড়বে না, অন্তত স্থির থাকবে। এন্ড নন ইনক্রিজিং, ইনক্রিজিং মানে আইদার স্থির থাকবে অথবা ফল করবে। নন ইনক্রিজিং ইন প্রাইস মানে কি বলে কি, প্রথম পার্টটা হচ্ছে ইনক্রিজিং ইন আমরা যদি ইনডাইরেক্ট ফাংশন যদি আমরা ডিফারেন্সিয়েট করি রেসপেক্ট টু ডব্লিউ, তাহলে পার্টটা পজিটিভ আমরা আশা করি পজিটিভ। ইনডাইরেক্ট ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েট করি, ডব্লিউ আছে এখানে, বাকিটা কনস্ট্যান্ট, ফাংশন মানে কে আলফা P1
or alpha 1 minus alpha into or 1 minus alpha into W1 W1 কে ডিফারেন্সিয়েট করলে 1 এবং এই যে মানটা আছে এখানে এই মানটা পজিটিভ আলফাটা মান পজিটিভ 0 থেকে 1 এর মধ্যে p1 পজিটিভ প্রাইস অলওয়েজ পজিটিভ 1 মাইনাস আলফাটাও পজিটিভ আলফাটার মান একই চেয়ে কম শূন্যের চেয়ে বড় এটা পজিটিভ এর পজিটিভ এবং পজিটিভ নাম্বারকে পাওয়ার করলে সেটা পজিটিভ থাকে মানে এই সূত্র টার্মকে আমি যদি ম্যানিপুলেট করি সিম্পলিফাই করে সেটা অবশ্যই পজিটিভ কারণ ওখানে বিশেষ করে 1 মাইনাস আলফাটা পজিটিভ এই কারণে রেজাল্টটা পজিটিভ তার মানে যদি ওয়েল যদি বৃদ্ধি পায় এটা ইকুইটি বৃদ্ধি পায় তাহলে এবং প্রাইস যদি বৃদ্ধি পায় প্রাইসকে বৃদ্ধি করে বিমান কিংবা বৃদ্ধি করে বৃদ্ধি করে আমি বিমানকে বৃদ্ধি করলে এটাকে বিমানের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে দেখেন এটা কিছু করবি বিমানকে রিলিজ করবি বলে আসছে তো কেউ 1 পার যেটু করে বিমান পার মাইনাস আলফা বাকিগুলো কনস্ট্যান্ট হিসেবে ছিল তখন যদি বিমানটাকে সেপারেট করি বিমান পার মাইনাস আলফা হিসেবে লিখি সেটাকে যদি বিমানের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি রেজাল্ট হবে কি মাইনাস আলফা বিমান পার মাইনাস আলফা মাইনাস যে পার্টটা রিলিজ হবে সেই পার্টটা হচ্ছে আমার বিমান পার মাইনাস আলফা বাকিগুলো এস জিরো এটা ডিফারেন্সিয়েট করলে কি হবে আমার মাইনাস আলফা বিমান পার মাইনাস মাইনাস ওয়ান ডিফারেন্সিয়েট করে বিমানের সাথে আর বাকি টার্মগুলো যা ছিল তাই এটা কে থাকবে কনস্ট্যান্ট হিসেবে আলফা পার আলফাটা আলফা থাকবে যেটা নাই যেটা আমরা পড়াশোনা করেছি আলফা পার আলফা ঠিক থাকবে আর বাকিগুলো একই রকম 1 মাইনাস আলফা পার 1 মাইনাস আলফা আমরা তো বাকিটা নাও পার 1 মাইনাস আলফা এবং ডাব্লিউ বলে আমরা একটু যে মাইনাস আলফা পাচ্ছি এই মাইনাস আলফার কারণে একটু রেজাল্টটাই হয়ে যাবে কি নেগেটিভ হয়ে যাবে এটা পজিটিভ ইউন পজিটিভ এটাও পজিটিভ এটাও পজিটিভ কিছুও পজিটিভ ডাব্লিউ পজিটিভ তবে আলফাটা নেগেটিভ আপনারা নেগেটিভ সাইড এই কারণে থেকে প্রাইসের সাথে ডিফারেন্সিয়েশন করলে ডিফারেন্সিয়েশনের মান নেগেটিভ তার দাম বৃদ্ধি পেলে ইনডাইরেক্টলি হ্রাস পাবে এটাকে বলছি আমরা নন ইনক্রিজিং প্রাইসেস কিন্তু নন ইনক্রিজিং মধ্যে দুটো পার্ট আছে হচ্ছে কনস্ট্যান্ট অর ডিক্রিজিং বা যদি ডিক্রিজিং দেখছি যদি প্রাইস যদি ডিগ্রি পায় প্রথম ঘটবে তাহলে ইনডাইরেক্টলি হ্রাস পাবে হ্রাস পাবে ঠিক একইভাবে যদি এই ইনডাইরেক্ট ফাংশনকে যদি আমি পিপির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তবে একই ধরনের রেজাল্ট পাবো এখানে পেয়েছিলাম 1 মাইনাস আলফা আর এখন পাবো আমি কি 1 মাইনাস আলফা মাইনাস 1 পিটু পাওয়ার করতে হবে মাইনাস 1 মাইনাস আলফা পিটু পাওয়ার করে নিয়ে গেলে মাইনাস 1 মাইনাস আলফা এটা সামনে আনতে হবে পাওয়ার হিসেবে মাইনাস 1 মাইনাস আলফা এটা মাইনাস 1 মাইনাস আলফা মাইনাস 1 তাহলে ডিফারেন্সিয়েশনে আর বাকি জিনিসগুলো এস জিরো এটা থাকবে কি যেমন ডিফারেন্সিয়েশনটা কি সাপেক্ষে এটা থাকবে এখানে আর বাকিগুলো আগের মতো থাকে আলফা পাওয়ার আলফা 1 পাওয়ার মাইনাস আলফা 1 মাইনাস আলফা পাওয়ার 1 মাইনাস আলফা আর 2 পাওয়ার 1 মাইনাস আলফা আমরা ডিফারেন্স করে এখানে লিখে দিয়েছি আর ডাব্লিউ আছে না এই যে টার্মগুলো আছে সবগুলো পজিটিভ except for this term minus 1 minus alpha তার মানটা নেগেটিভ বাট 1 minus alpha পজিটিভ আমরা ওখানে এক্সচেঞ্জ করব সেখানে একটা মাইনাস কিছু থেকে হলো এই টার্মটা হচ্ছে নেগেটিভ তো লেস দেন 0 যদি আমরা দেখছি যে ক্লাসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হলে ডিফারেন্সিয়েশনের মানটা লেস দেন 0 এখানে আমরা দেখছি যে ইনডাইরেক্ট ডিফারেন্সিয়েশন ইজ increasing in W and decreasing or decreasing পার্টিকুলার কার্যকর decreasing in prices তো ডিগ্রিটা কার্যকর করার ফলে যে বলেছি যে
যখন কোনো পণ্য কিনে পজিটিভ পরিমাণ ভোক্তা, এবং ওই পণ্য দাম যদি বৃদ্ধি পায়, তাহলে ভোক্তার উপযোগ আসে, কারণ সে পজিটিভ পরিমাণে কিনছে। আর যদি কোনো পণ্য না কিনে, তাহলে ওই পণ্য দাম বাড়লো, তার সুচিন্তিত করতে হবে। যে আমরা কম্পিউটার ব্যবহার করেছি, ফাংশন ব্যবহার করেছি, এই কম্পিউটার ফাংশনের ক্ষেত্রে যে সলিউশনটা পাওয়া যায়, সেটা দুটো পরিমাণে পুরোপুরি পজিটিভ পরিমাণে কেনা, ফোনে পজিটিভ পরিমাণে কেনা হয়, এক্সট্রা পজিটিভ পরিমাণে কেনা হয়। যে কারণে দাম যদি বৃদ্ধি পায়, যেখানে একটা কোনো দাম বৃদ্ধি পেলে তার চুরি করে একটা বিদায় কিছু দেখা যাচ্ছে। এবং সে কারণে দুটো দ্রব্য দাম বৃদ্ধি পেলে তার বিদায় কিছু হ্রাস পায়, চুরি হ্রাস পায়। যেহেতু সে দুটো দ্রব্যই কিনে, কর্নার সিস্টেম যদি হতো, একটা দ্রব্য যদি না কিনতো, সে দ্রব্য দাম বৃদ্ধি পেলে বা ইনফ্লেশনে কোনো হ্রাস পায়, বা বিদায় কিছু সেক্ষেত্রে কনস্ট্যান্ট। এটা আমাদের সেকেন্ড প্রপার্টিস। আর থার্ড প্রপার্টিসটা, এটা হচ্ছে কোয়াসি-কনকেভ ইন ক্রাইসিস বলি আমরা প্রপার্টিসটা। ইনডিকেটর ফাংশনটা কোয়াসি-কনভেক্স। এটা কিন্তু আমরা দেখাচ্ছি, এটা খুব দেখা থাকলে আমাদের ম্যাট্রিক্সের মাধ্যমে সেই ডিটারমিনেন্ট বের করে আমাদের দেখাতে হবে যে এই ফাংশনটা কনভেক্স। তো সমস্যা থেকে দেখা হবে। তো আমরা আপাতত চুপ বলে রাখি যে এই ইনডিকেটর ফাংশনের যে লেভেল সেট, একটা ফাংশনকে কোয়াসি-কনভেক্স বলা হয় যদি ওই ফাংশনের যে লেভেল সেট আছে, লেভেল সেটের যে ওয়ার্স পোর্শন, ওয়ার্স সেট, বা at least not at least as good as সেটটা যদি আমরা কনফিডেন্স দেখাতে পারি, ওখানে এই ইনডাইরেক্ট লেভেল সেট আমরা স্টেবিলিটি কনস্ট্যান্ট ধরে রাখি, ইউআর এবং কিছু সাপেক্ষে যদি আমরা লেভেল সেট ড্র করি, এখানে লেভেল সেট পাওয়া যাবে ইনডাইরেক্ট ফাংশন। এই ইনডাইরেক্ট ফাংশনের এখানে ইনডাইরেক্ট পরিমাণটা কনস্ট্যান্ট, প্রাইস বৃদ্ধি পেলে ইনডাইরেক্ট হ্রাস পায়, যদি একটু বাড়ায় এই ওয়ান বাড়ায় বা কিছু বাড়ায় যদি আমি, তাহলে এখানে যে সেটটুকু আছে, সেটটা হচ্ছে আমাদের কি ওয়ার্স সেট, বা not at least as good as set. Least as good as set. প্রশ্নটা পেতে বলতে আমরা কতগুলো ওয়ার্স সেট, এই ওয়ার্স সেট কনভেক্স হয়। কনভেক্স হলে আমরা বলতে পারি যে যে ফাংশন থেকে, আদার ফাংশন থেকে, বা যে ইনডাইরেক্ট ফাংশন থেকে লেভেল সেট ড্র করা হয়েছে, সেই সেটটা যদি কনভেক্স হয়, আদার ফাংশন বা আমাদের যে ইনডাইরেক্ট ফাংশন যেখান থেকে লেভেল সেট ড্র করা হয়েছে, সেই ইনডাইরেক্ট ফাংশনটা কোয়াসি-কনভেক্স রিকোয়ার করে যে ইনডাইরেক্ট ফাংশনটা কোয়াসি-কনভেক্স। দুইটা কোশ্চেন ক্ষেত্রে আমরা অন্য কোশ্চেন ক্ষেত্রে দেখি যে আমরা যে এই যে x1 এবং x2 সাপেক্ষে লেভেল সেট আঁকা হয়, পরের কোশ্চেন হচ্ছে আমাদের বেটা সেট, at least as good as set প্রশ্ন করেছে। এবং যে ফাংশন থেকে প্রাপ্ত লেভেল সেটের বেটা সেটটা বা at least as good as সেটটা কনভেক্স হয়, সেক্ষেত্রে আবার ফাংশনটা বা যে ফাংশন থেকে লেভেল সেটটা পাওয়া গেছে, মানে সেক্ষেত্রে কনভেক্স। অর্থাৎ কিছুটা ফাংশনের ক্ষেত্রে x1 x2 থাকে, যেটা হয় বেটা সেট, সেটা কনভেক্স হয়, সেই কনভেক্স হওয়ার কারণে কিছুটা ফাংশন থাকলে কোয়াসি-কনকেভ হয়। কোয়াসি-কনকেভ হলে বেটা সেটটা কনভেক্স, আর কোয়াসি-কনভেক্স হলে ওয়ার্স সেটটা কনভেক্স হয়ে যায়। এটা আমাদের একটা ইনফিনিটিভ এক্সপ্রেশন, তো একটা ম্যাথমেটিক্যাল কিছু দেখানো যায়। এটা আছে এই প্রপার্টিস গুলো দিয়ে। একটা প্রপার্টি আছে, এটা কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস ইন প্যারাসিম্বল, প্যারাসিম্বলের সাপেক্ষে এটা কন্টিনিউয়াস। এটাও আমাদের প্রুফ করার দরকার নেই। তো আমরা এই প্রুফগুলো দিয়ে আমরা এই ইনডাইরেক্ট ফাংশন এবং আমাদের যে ডিমান্ড ফাংশন, এই দুটো ফাংশন আমরা ডিরাইভ করলাম ক্লাস থেকে, এবং প্রপার্টিস গুলোকে আমরা টেস্ট করে থাকি। আমার মনে হয় আজকে আমরা এখানেই শেষ করবো আমাদের ক্লাস।